মন্ত্রী পরিষদ সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ে স্বচ্ছতার সঙ্গে শেষ করার নির্দেশ। কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফাঁসিতে ঝোলানোর ঘোষণা এনসিপি। ময়মনসিংহের শিশু নিসাকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ আসামির ফাঁসি। চট্টগ্রামের শিশু ইরা হত্যার প্রধান আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড। এবং ফুটবল বিশ্বকাপে রাতে শুরু সেরা 4-এর লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি ফ্রান্স মরক্কো। জয়ের আশা ফরাসিদের। আটলাস লায়ন্স দলে ইনজুরির দুঃসংবাদ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি তাবশিরা লিজা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের খোঁজ খবর নেন এবং চলমান প্রকল্পসমূহের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। প্রতিটি প্রকল্পের কাজে নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়কে কড়া তাগিদ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বসবাসের অযোগ্য ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশবাসীর সহযোগিতায় সবুজায়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। বৃহস্পতিবার দুপুরে বিশ্ব পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শিশুর জন্মের পরে একটি করে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি। বলেন, বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নানা ক্যাটাগরিতে কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন সরকার প্রধান। বক্তব্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পাশাপাশি নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, এইসব উদ্যোগ বাস্তবায়ন হলে সবুজ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। 90,000-এর মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেদিন রোপণ করা হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের না এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। পাহাড় ও বন উজাড়, বন্যপ্রাণী হত্যা, নদী ভরাট, শতবর্ষী গাছ কাটা বন্ধে কঠোর অবস্থানে থাকবে বলে জানান তারেক রহমান। মানব সমাজ নিজেদের স্বার্থেই মাটি, নদী, বন, জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদকে আমাদের গুরুত্ব দিতে হবে। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর। বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 8ই জুলাই প্রকাশিত হয়েছে খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। অপরিকল্পিত নগরায়ন পরিবেশের জন্য হুমকি স্বরূপ জানিয়ে একটি দেশ সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল হওয়া উচিত বলে মন্তব্য করেন সরকার প্রধান। এজন্য শিশুর জন্মের পরেই একটি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই
সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আপনাদের সামনে ছোট্ট একটা এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসে গেল 4 দিনে এ পর্যন্ত 30 জন প্রাণ হারিয়েছেন বলে সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আর এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক জানান, আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে তারা এ তথ্য তুলে ধরেন। নাজমুল ইসলামের প্রতিবেদন। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 22তম দিনের বৈঠক। শুরুতেই অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এটি মূলত কৃষি মন্ত্রণালয় থেকে করা পরিকল্পনা। প্রশ্নোত্তর পর্বে নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য দক্ষ জনশক্তি তৈরি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন চলমান রয়েছে। আগামী 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দক্ষ জনশক্তিতে রূপান্তর পূর্বক কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে। অপর এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, মুষলধারে বৃষ্টি ও সৃষ্ট নিম্নচাপে বন্যা ও পাহাড় ধসে গেল 4 দিনে 30 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে পাহাড়ি ধসে 5 জনের মৃত্যুবরণ হয়েছে, কক্সবাজারে 19 জন, রাঙ্গামাটিতে 1 জন, বান্দরবনে 5 জন। আমরা ইতিমধ্যে এই সমস্ত দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খুলেছি। এ সময় তিনি আরও জানান, দুর্গত এলাকাগুলোতে আশ্রয় কেন্দ্র চালুর পাশাপাশি জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রতিটি জেলার জন্য 10 লাখ টাকা করে নগদ অর্থ ও 200 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত 7 জুলাই আমরা এই দুর্গত এলাকার সাহায্যের জন্য প্রত্যেকটি জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। এদিকে অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব ও আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে উত্থাপন করা হয়। শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল 12 জুলাই বিকেল 3টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। আগামী 12 জুলাই 2026 তারিখ 28শে আষাঢ় 1433 রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য মূল্যহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি জানান, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হাসিনাকে কূটনৈতিক চ্যানেলে দেশে এনে শাস্তির মুখোমুখি করা হবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, আদালতে সাজাপ্রাপ্ত আসামির কথা সম্পূর্ণ মূল্যহীন। অন্তর্বর্তী সরকারের সময় থেকে ভারতের সঙ্গে যে যোগাযোগ ছিল তা এখনও অব্যাহত রয়েছে। সেই কূটনৈতিক চ্যানেলে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান তিনি। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা কি বলছে না বলছে, ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে যেটা ইন্টারিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে সেটা এখন সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা চলমান আছে। একজন আসামিকে যখন ফেরত আনা হয় সেই যেই প্রোটোকল আছে, যেই নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে। কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটি অভ্যুত্থান হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণভোটের মধ্য দিয়ে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন না করা মুনাফিকি। একই সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফাঁসির মঞ্চে পৌঁছে দেয়া হবে। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। নির্বাচন 70% মানুষ
যে গণভোটের পক্ষে রায় দিয়েছে সেটা যদি বাস্তবায়ন না করেন এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না। শেখ হাসিনা আপনার জন্য বাংলাদেশের ফাঁসির কাষ্ঠ অপেক্ষা করছে। লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফাঁসির দড়ির পর্যন্ত পৌঁছে দিতে চায়। চাঁদাবাজ দুর্নীতিবাজদের শুধু হাত বদল হয়েছে, পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ফেনীর সোনাগাজী পৌর চত্বরে জুলাই পদযাত্রা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, মাদকের পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয় আছে কিনা তা ভেবে দেখা উচিত। আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সাথে সাথে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। এই জিনিসগুলোর শুধুমাত্র হাত বদল হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী উনার এলাকায় হচ্ছে মাদকের সবচেয়ে বড় হাব। পাছে লোকে বলে মাদকের সাথে উনার কি কোনো ধরনের প্রশ্রয় আছে কিনা এটা আমাদের ভেবে দেখা উচিত। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম ২ আসনে বিএনপি থেকে নির্বাচিত সারোয়ার আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে এই নিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। আর এদিন দুপুরে সংসদ সদস্য হিসেবে তার শপথ নিতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালতে ওই দিন রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনের কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন রাজীব আহমেদ। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের ৫০ সংশোধনী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। পাশাপাশি নারীদের সংরক্ষিত আসন ৫০-এ উন্নীত করা হয়। সংবিধানে অবৈধ হস্তক্ষেপকে রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করা সহ প্রায় ৫৪টি পরিবর্তন আনা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ৫০ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রিটের শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ কয়েকটি বিধানকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৪ পক্ষ আপিল করে। টানা ৩ কার্যদিবস শুনানি শেষে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখে সব আপিল খারিজ করে দেন। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট কিন্তু এই ৪টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী পরিমার্জন কিংবা সংযোজনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। রায়ের পর সন্তোষ প্রকাশ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তো আমরা আনন্দিত। অন্যদিকে রিটকারী আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রায়ে এখনো কিছু অস্পষ্টতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে। হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি, কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল। জামায়াতের আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার, গণভোট এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন জাতীয় সংসদ সিদ্ধান্ত নিতে পারবে। যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ উন্মুক্ত হলো। তবে চূড়ান্ত কাঠামো ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করবে জাতীয় সংসদ। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংবিধানের ৫৫ সংশোধনীর উপর হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল রাখা নিয়ে বৃহস্পতিবার সচিবালয় নিজ দপ্তরে এক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি। বলেন, এটা বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল। তবে নির্বাচনকালীন এই সরকার কোন প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে তা রায় দেখলে বোঝা যাবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যম্ভাবী। অন্তর্বর্তী সরকারের বিকল্প কিছু নাই। তখন আমরা সাবমিশন দিয়েছিলাম সেই লাইনে। আমরা বলেছিলাম 7 ক 7 খ রাষ্ট্রদ্রোহিতা, এটা দিয়ে অ্যাবিউজ করা হবে। এটা ফ্যাসিজমকে চিরস্থায়ী বন্দোবস্তের একটা নীল নকশা। তুরস্কের সহযোগিতায় বাংলাদেশ বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, জেলায় নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এদিকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নিরন্তর চেষ্টাকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাকিটা জানাচ্ছেন তানজিদ ভুইয়া। অনেক কষ্ট করে হলেও বিভিন্ন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দিনরাত বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের রথ যাত্রাকে নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবেশে পালন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেইটা যাতে করতে না পারে এই কারণে আমরা আগে থেকেই সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি, নির্দেশ প্রদান করা হয়েছে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে, তারা যাতে এইখানে একেবারে পাহারাদারের মতো, প্রহরীর মতো তারা কাজ করেন। জনকল্যাণে নেওয়া সরকারের যে কোনো কর্মসূচি যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন রিজভী। নির্বাচিত সরকারের কর্মসূচি বাস্তবায়নের অফিসার হিসেবে, কর্মকর্তা হিসেবে তারা কাজ করছেন না। তার বুঝতে হবে তারা কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে। প্রাইমারি স্কুলের ছাত্ররা ডিম খেয়ে তারা বমি করতে শুরু করেছে, আপনার হেলথ কমপ্লেক্সে নিয়ে যে তাদেরকে সুস্থ করা হয়েছে। তো এটি কেন হবে? এই ধরনের আরও বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে যেখানে সরকারের টার্গেট হচ্ছে শিশুদেরকে একটা গড় পুষ্টির উপর দাঁড় করানো। এদিকে সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে বগুড়াকে উন্নয়নের কোনো উদাহরণ নয়, বরং জেলার উন্নয়ন ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়াবাসী যতবার সুযোগ পেয়েছে ততবার ধানের শীষে ভোট দিয়ে তারা বারবার নির্বাচিত করেছে। এটা বগুড়াবাসীর সমস্ত প্রাণের দাবি, বগুড়ার উন্নয়ন। এসব নিয়েই আমি কাজ করছি বা এখনো করছি। বগুড়ার যেটুকু নিড, ঠিক যেটুকু প্রয়োজন, এর অতিরিক্ত যেন কোনো কিছু না হয় সেইটুকু নিয়েই আমরা বগুড়া জেলার, আমি সহ আমরা বাকি 6 এমপি যারা রয়েছে আমরা তারা কাজ করছি। আমরা উন্নয়ন পাগল মানুষ, আমি উন্নয়ন নিয়ে খুব চিন্তা করি, কাজ করি। আমার ওটা হৃদয়ের ভিতর গাথা আছে। আমি আমার উপজেলা দুটিকে যেমন পেয়েছি তার চাইতে একটু ভালো করে রেখে গেলে অন্তত মানুষ কিছুদিন আমার কথা মনে রাখবে। এ সময় রাজনীতিবিদ বলে কাউকে হেয় প্রতিপন্ন করা দুঃখজনক জানিয়ে সংবাদ প্রচারের আগে বিচার বিবেচনা করার আহ্বানও জানান শাহে আলম। যেটুকু মেধা মহান আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদের চাইতে কম অথবা বেশি বা সমান, এইটুকু মেধার বিকাশ তো আমি রাষ্ট্রীয় কাজে বা আমার মন্ত্রণালয়ে আমি তো দেখাতে পারবো না। এইটুকু সুযোগ তো আমাকে করে দিতে হবে কাজ করার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কাজ করছি। যুদ্ধের কারণে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি আমেরিকার ট্যারিফের জন্য বৈশ্বিক ব্যবসার মন্দা ভাবও পড়েছে এই খাতে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। জানান, বিশ্বব্যাপী চলমান সমস্যা কেটে গেলে
পোশাকের রপ্তানি বাড়বে। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়া হবে। পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা ছিল, বন্ধ শিল্প কারখানা আমরা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, বিনিয়োগের লক্ষ্যে, অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে আমরা দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা সংশ্লিষ্ট করে চালু করব। তার ধারাবাহিকতায় আজকে আমরা এই সরকারের প্রথম বিজিএমসির এই মিলটি চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো। নতুনভাবে বিনিয়োগ করে, নতুনভাবে মিল ফ্যাক্টরির জন্য কনস্ট্রাকশন করে, মেশিন এনে, নতুন বিনিয়োগ, নতুন খাত চিহ্নিত করে পুরো জিনিসটাকে রিভাইটালাইজ করার জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা আশাবাদী বছর 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এর প্রত্যেকটা জায়গায় আমরা একটা প্রোডাক্টিভ আউটপুট দেখতে পারবো। দুইটা যুদ্ধ এবং এটার কারণে আমেরিকান ট্যারিফের হঠাৎ প্রচলিত বিধি ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে হঠাৎ করে একটা ভিন্ন ট্যাক্সেশনের সিদ্ধান্তের কারণে এই বৈশ্বিক অর্থনীতিতে তো একটা মৃদু একটা মন্দাভাব আছে, বিশেষত ওইসব দেশে। 4 মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 বছরের শিশু ইরামণিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পৃথক 2 ধারায় যাবজ্জীবন ও 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্রুত সময়ে বিচার শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। এর আগে গেল 1 মার্চ চকলেট কিনে দেওয়ার কথা বলে 8 বছরের ইরামণিকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। একটা খুশি, আরেকটা এখনো খুশি হয়নি। যখন ওরা ততক্ষণ পর্যন্ত ফাঁসি দেওয়া হবে না, এতক্ষণ আমরা শান্তি নেই। এই বাচ্চাটাকে ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা যতটুকু দরকার ছিল আমরা সর্বোচ্চটা আদালতকে এবং রাষ্ট্রপক্ষকে আমরা অ্যাসিস্ট করেছি এবং অ্যাসিস্ট করে আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পেরেছি বলেই আমরা সন্তুষ্ট। এদিকে ময়মনসিংহের ধুবাওড়ায় চাঞ্চল্যকর শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণ এবং নদীতে ফেলে হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা ও অপর আসামি মারুফের 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বজলুর করিম চৌধুরী। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমলেও পার্বত্য চট্টগ্রামে স্বাভাবিক হবে শনিবার। আর লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। আকাশ যেন খুলে দিয়েছে তার জলভাণ্ডার। মৌসুমি বায়ু আর লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে চলছে টানা বর্ষণ, কোথাও থেমে থেমে, কোথাও আবার মুষলধারে। এতে নগর জীবন যেমন স্থবির হয়ে পড়ছে, তেমনি বাড়ছে পাহাড় ধস। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 329 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। পাশাপাশি কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে অনেক নিচু এলাকায় পানি জমে বেড়েছে জনদুর্ভোগ। শুধু দক্ষিণাঞ্চল না, আপনার উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, রাজশাহীতেও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, এমনকি ঢাকারও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা লাস্ট 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি যদিও আমবাগানে হয়েছে 329 মিলিমিটার। এর সাথে সাথে আপনার উত্তরাঞ্চল অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। তবে দুর্যোগের মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, শনিবার থেকে সারা দেশেই আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মেন বৃষ্টি যেটা কমবে 11-12 তারিখ থেকে, সেক্ষেত্রে মোটামুটি অনেকটাই বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণাঞ্চলে যে ধরনের বৃষ্টি হচ্ছে বা এক্সট্রিম ধরনের যে বৃষ্টি হচ্ছে, বিশেষ আপনার চট্টগ্রাম ডিভিশন এইসব জায়গায় বৃষ্টি হয়তো আগামীকাল থেকে মাত্রা কিছুটা কমবে। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সাগর এখনো উত্তাল রয়েছে,
কারণ হচ্ছে যদিও নিম্নচাপ উঠে গেছে, প্রেশার গেইনের আছে, কারণ সাগর মাঝে মাঝে উত্তাল হবে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিপরিষদ সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ে স্বচ্ছতার সঙ্গে শেষ করার নির্দেশ। কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফাঁসিতে ঝুলানোর ঘোষণা এনসিপি। ময়মনসিংহের শিশু নিসাকে সংঘবদ্ধ ধর্ষণে 3 আসামির মৃত্যুদণ্ড। চট্টগ্রামের শিশু ইরা হত্যার প্রধান আসামি বাবু শেখের ফাঁসি। এবং ফুটবল বিশ্বকাপে রাতে শুরু সেরা 4-এর লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি ফ্রান্স মরক্কো। জয়ের আশা ফরাসিদের। আটলাস লায়ন্স দলে ইনজুরির দুঃসংবাদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।